আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটি বাস্তব আর অন্যটি হলো খবর। বাস্তবটি হলো যে বাংলাদেশের সামরিক বাহিনীর যে অস্ত্র ভাণ্ডার আছে, সেই অস্ত্র ভাণ্ডারে তুরস্ক নির্মিত পৃথিবীর সবচাইতে শক্তিশালী যে ড্রোন, এই ড্রোনটি এখন আছে। প্রশ্ন হলো যে এই ড্রোন বাংলাদেশের জন্য কেন দরকার? কেনা হয়েছিল শেখ হাসিনার জামানাতে। কেন কেনা হয়েছিল সেটা তিনিই ভালো বলতে পারবেন। কিন্তু শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই ড্রোনের যে গুরুত্ব, বাংলাদেশের অন্য যে কোনো সামরিক যে সরঞ্জামাদি রয়েছে সেগুলোর চাইতে এইগুলোর গুরুত্ব এখন কেবল বাংলাদেশের ভিতরে নয়, বহির্বিশ্বে নিদারুণভাবে আলোচিত হচ্ছে। আমাদের দুটো সীমান্তে রীতিমতো ভয়ানক অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের প্রায় যে ২০০ কিলোমিটারের অধিক, ২৭০ কিলোমিটার যে সীমান্ত রয়েছে, এই সীমান্তটি এখন আমাদের জন্য একটি মৃত্যু ফাঁদ। সীমান্তের ওপারে আরাকান আর্মি যারা দখল করে রেখেছে এবং সম্ভবত তারা এখানে একটা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে তাদের দীর্ঘদিনের একটা যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধে তারা আসলে কখনো একটি স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন করবে এরকম তাদের কোনো মাস্টার প্ল্যান ছিল না। কিন্তু সাম্প্রতিক সময় তাদের যে যুদ্ধে অবিস্মরণীয় বিজয়, এই বিজয়ের ফলে তারা একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দিকে এগুচ্ছে এবং এই মুহূর্তে একটি গেরিলা বাহিনী যারা কিনা মায়ানমারের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীকে পরাজিত করেছে। ২ নম্বর হলো যে তাদের যে এলাকাটি, যে এলাকা তারা দখল করেছে, এই এলাকাটি আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে যে সকল কৌশলগত এলাকা রয়েছে, সেই কৌশলগত এলাকাগুলোর মধ্যে অন্যতম। এখানে অর্থ আছে, বাণিজ্য আছে, মাটির উপরে যথেষ্ট সম্পদ রয়েছে এবং মাটির নিচে সম্পদ রয়েছে। এই অঞ্চলটিতে বঙ্গোপসাগরের উপকূল আছে, তার সঙ্গে সঙ্গে ইরাবতী নদী আছে এবং এই যে সম্পদ, এই সম্পদকে কেন্দ্র করে আমেরিকা, চীন এবং ভারত সবাই এখানে উন্মুখ হয়ে বসে আছেন এবং রাশিয়াও কিন্তু খালি হাতে নেই। ইতিমধ্যে চীন এখানে বিশাল বিনিয়োগ করেছেন, ভারতও বিশাল বিনিয়োগ করেছে এবং বাংলাদেশ এই রোহিঙ্গাদেরকে নিয়ে যে সমস্যায় রয়েছে দীর্ঘদিন ধরে, সেই সমস্যার প্রেক্ষাপটে তারা সবসময়টাতেই চীন এবং ভারতের মদদে মায়ানমারের যে সামরিক সরকার, সেই সামরিক সরকারের সঙ্গে তারা একটা সম্পর্ক স্থাপন করে যাচ্ছিল, যা কিনা এই রোহিঙ্গাদের সাথে তাদের যে সম্পর্ক, বাংলাদেশ মিলিটারি যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে অনেকটা ডাকুমার সম্পর্কে পরিণত করেছে। তো এই রোহিঙ্গা যাদের যে বিরুদ্ধ পক্ষ, সেই বিরুদ্ধ পক্ষ হলো আরাকান আর্মি। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এরাই মূলত এই বাংলাদেশে যারা রোহিঙ্গা রয়েছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে। আবার বাংলাদেশে যে সকল রোহিঙ্গারা রয়েছেন তাদের সঙ্গে সবসময় নেপিদে, অর্থাৎ রাজধানীতে যাদের হাতে ক্ষমতা, মায়ানমারের যে সামরিক জান্তা এবং যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, যাদের সঙ্গে চীনের সম্পর্ক ভালো, তাদের সঙ্গে এই বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের একটা ভালো সম্পর্ক প্রথম থেকে রয়েছে। এবং সর্বশেষ যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে আরাকান আর্মির সঙ্গে এবং মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে, এই যুদ্ধে বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে রোহিঙ্গা, তাদের একটা বিরাট গ্রুপ এবং একই সঙ্গে তাদের যারা আত্মীয় স্বজন এখনও যারা রয়েছেন, প্রায় ৭ থেকে ৮ লাখ রোহিঙ্গা মূল ভূখণ্ডে আরাকান রাজ্যে, তারাও কিন্তু এই আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাংলাদেশে যারা সামরিক বিশেষজ্ঞ, তারা গত ১.৫-২ বছর ধরেই
বিভিন্নভাবে শেখ হাসিনা সরকারকে, আবার এই জমানাতে ইউনূস সরকারকে নানাভাবে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে আরাকান আর্মির সঙ্গে একটি যোগাযোগ স্থাপনের জন্য, যেটি করা হয়নি। না করার কারণে যখন তারা বিজয়ী হয়ে গিয়েছে, এখন তারা বাংলাদেশের পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে যে সকল শক্তি রয়েছে, সেটা ভারত হোক, চীন হোক কিংবা আমেরিকা হোক, তাদের ক্রিয়ানক হিসেবে তারা এখন কাজ করছে। এবং এই প্রেক্ষিতে আমাদের হাতে যে ড্রোনগুলো রয়েছে, সেই ড্রোনগুলো আমাদের রক্ষা কবচ হিসেবে সীমান্তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর কারণ হলো এই ড্রোনের আক্রমণ এবং এই ড্রোনকে মোকাবেলা করা, এর কোনোটাই আরাকান আর্মিতে দূরের কথা, মিয়ানমারের সেনাবাহিনীরও নেই। আবার অপর প্রান্তে ভারত এত বড় শক্তিশালী একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের পারমাণবিক শক্তি রয়েছে, বিমান যুদ্ধে তাদের অবিস্মরণীয় সক্ষমতা রয়েছে এবং তাদের সেনাবাহিনীর যে আকার আকৃতি আমাদের সাথে অনেক অনেক বেশি, কিন্তু সেখানেও সাম্প্রতিক সময় যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং এখন রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতি, এই তিনটি মিলিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে এসেছে, এই সম্পর্কের প্রেক্ষিতে অর্থাৎ এখন যে অবনতিমূলক সম্পর্ক, সেটির প্রেক্ষিতে যে কোনো সময় একটা রক্তক্ষয়ী কাণ্ড এখানে ঘটে যেতে পারে, সেটা সাময়িকভাবে হোক, দীর্ঘমেয়াদে হোক কিংবা একেবারে সার্জিক্যাল স্ট্রাইক পর্যায়ে হোক না কেন। তো সেটা এখন হয়ে যাওয়ার পর্যায়ে রয়ে গেছে এবং এটি কেন জানি অনিবার্য হয়ে পড়েছে ইতিহাসের আলোকে। ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। অনেক দর্শক যারা আমার শুভানুদ্দাহী, তারা আমার আলোচনা শুরু করার সঙ্গে সঙ্গে বলেন যে ভাই এখানেই থামেন, আর মুঘল আমলে যায়েন না কিংবা 1000 বছর আগে কোনো ইতিহাসের প্রসঙ্গ টানবেন না। তো এই জন্য আজকের এই ভিডিওতে মূলত কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে গেলাম না, যে কেন এই যে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটি এই সময়টিতে এসে ইতিহাসের সবচেয়ে সন্ধিক্ষণে প্রকৃতির একটা জাতাকলের মধ্যে পড়ে গিয়েছে। বাস্তবতা হলো যে এখন ভারতের সঙ্গে আমাদের যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, এই সমস্যাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই সমস্যার আলোকে মিলিটারি পয়েন্ট অফ ভিউ, সামরিক যে দৃষ্টিকোণ রয়েছে, সেখান থেকে যেটি গুরুত্বপূর্ণ সেই ব্যবস্থাগুলো নিতে হবে, তার সঙ্গে সঙ্গে জনমত গঠন করতে হবে এবং একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। এবং মায়ানমার সীমানায় যেভাবে এই যে ড্রোনগুলো, যে নতুন ড্রোনগুলো তুরস্ক থেকে কেনা হয়েছে, এই ড্রোনগুলো এখন ভারত সীমানায় উড়ানো হয়েছে কয়েকবার এবং এই ড্রোনগুলো দেখে দিল্লির মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা দিল্লির যে মিডিয়া, তাদের কথা যতটা না শুনি, তার চেয়ে ভারতের যে পশ্চিমবঙ্গের যে বাংলা মিডিয়াগুলো রয়েছে তাদের বক্তব্য শুনি এবং তারা, যারা একেবারে বাংলাদেশকে টুক্কা মেরে ফেলার কথাবার্তা বলতেন কিংবা বাংলাদেশ 1 মিনিট ধোপে টিকবে না ইত্যাদি যে সকল কথাবার্তা তারা বলতেন, তারা এই ড্রোন দেখে এখন রীতিমতো বিস্মিত, হতবাক এবং অনেকটা ভয়ার্ত। ড্রোন আমাদের হাতে আছে, এর বাইরে যে জিনিসটা হচ্ছে সেটি হলো বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর ব্যাপারে আলোচনা হচ্ছে এবং এই আলোচনার প্রেক্ষিতে আমাদের অনেক বুদ্ধিজীবী যারা আছেন, তারা যে কোনো মূল্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কথা বলছেন। ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে বৃহত্তর পরিসরে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। সরাসরি পাকিস্তান থেকে আমাদের দেশের পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করছে এবং যে বিষয়গুলো ইতিপূর্বে কল্পনা করা যেত না, সেইগুলো এখন অনেকটা ডাল ভাতের মতো হয়ে গিয়েছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাকিস্তানে একেবারে উদগ্রীব। তারা ইতিমধ্যেই বাংলাদেশিদের যে ভিসা, সেই ভিসার ব্যাপারে তারা একটি যাকে বলা হয় বন্ধুত্বমূলক আচরণ শুরু করেছে। সেটি হলো বাংলাদেশ থেকে যদি কেউ পাকিস্তান যেতে চায় তাহলে তাকে কোনো ভিসা ফি দিতে হবে না। দ্বিতীয়ত, এখানে অনলাইনে ভিসার জন্য দরখাস্ত করা যাবে এবং খুব সহজ করা হয়েছে এবং আগামী দিনে সম্ভবত সিঙ্গেল এন্ট্রি বা ডবল এন্ট্রির ক্ষেত্রে তারা সেই যে ভিসার যে প্রথা,
এটিকে উঠিয়ে দিয়ে অন অ্যারাইভাল যে ভিসা, এটি সম্ভবত তারা চালু করতে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। পৃথিবীর এই যে আমরা যে সকল বিখ্যাত কার্ডিওলজিস্ট আমেরিকাতে, ইউরোপে, এরা বেশিরভাগই কিন্তু পাকিস্তানি কার্ডিওলজিস্ট। মধ্যপ্রাচ্যের যে বড় বড় হাসপাতালগুলো এবং মধ্যপ্রাচ্যের শেখ নিয়ন্ত্রিত হাসপাতালগুলো, সৌদি আরব থেকে দুবাই, কুয়েত, এখানের পুরো যে মেডিকেল সিস্টেমটি, এটি কিন্তু পাকিস্তান নিয়ন্ত্রণ করে। এবং পাকিস্তানের অভ্যন্তরীণ যে চিকিৎসা ব্যবস্থা, এটি বিশ্বমানের এবং খরচ ভারতের চাইতে অনেক অনেক কম, এবং এটি পাকিস্তানি জনগণের জন্য সম্ভবত ফ্রি অফ কস্ট। তো এই যে আমরা লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, এই মেডিকেল ট্যুরিজমটাকেও পাকিস্তান আকর্ষণ করতে যাচ্ছে, এবং এজন্য পাকিস্তান